হ্যালো দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আগের ক্লাসগুলিতে আমি তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার অঙ্কের মডেল কোয়েশ্চেন পেপার 1 যেটা রয়েছে সেখান থেকে 1, 2, 3, 4 আর এই যে 5 নম্বর দাগ থেকে যে দীর্ঘ উত্তরধর্মী সেগুলো সব আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, 5, 6, 7, 8, 9, 10 এগুলো সব করে দিয়েছি সলভ। তো তোমরা যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যে তোমরা দেখে নিও। তো আজকে শুরু করছি এই দীর্ঘ উত্তরধর্মীর 12 নম্বর দাগ থেকে শুরু করছি। ঠিক আছে, তো তোমরা যারা যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। আর চলো তাহলে শুরু করি। দেখো 12 দাগের একটা কি বলেছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এমন আমরা তিনটাই করব। দেখো 23 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একটি ঘোড়া দৌড়ে 5 সেকেন্ডে যে চাপ অতিক্রম করে তা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে। ঘোড়াটি দৌড়ানোর গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা বলেছে। তাহলে দেখো এটা কি করে করবো। দেখো একটা বৃত্ত এঁকেছি। এখানে কি বলেছে, ঘোড়াটা 5 সেকেন্ডে যে চাপ অতিক্রম করে, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ বলে দেওয়া আছে 23 মিটার। তাহলে ঘোড়াটা ধরো এখান থেকে 5 সেকেন্ডে এতটা অতিক্রম করেছে, এবং সেই যে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা কি বলেছে, বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ অর্থাৎ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, ধরে নিচ্ছি যদি বৃত্ত চাপটা, এটা চাপ যে চাপটা অতিক্রম করে ওটা যদি এস হয় আর বৃত্তের ব্যাসার্ধ ধরো আর, তাহলে আমরা কি জানি, এস সমান আর থিটা জানি। মানে কি, বৃত্তের চাপ সমান বৃত্তের ব্যাসার্ধ আর ইন্টু চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এটা জানি। কিন্তু থিটাটা কি এখানে রেডিয়ানে, ডিগ্রিতে নয়। ঠিক আছে, এইটা মনে রাখবে। এখানে ডিগ্রিতে যেটা 60 ডিগ্রি বলা আছে সেটা আমরা রেডিয়ানে বসাবো। ঠিক আছে, এবার দেখো ধরি ঘোড়াটি এখানে বলেছে 5 সেকেন্ডে চাপ উৎপন্ন করে সমান এস, এটা লিখেছি যেমন, বৃত্তের ব্যাসার্ধ সমান আর কেন্দ্রে চাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে থিটা, এটা 60 ডিগ্রি যেটা বলা আছে। এবার এখানে আমরা বসাবো কি, এই ফর্মুলাটা এস সমান আর ইন্টু থিটা। তাহলে এখানে আমরা এসটা পেয়ে যাব। তাহলে কি করব, তারপরে করব যে এসটা পেয়ে গেলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঘোড়ার গতিবেগ চেয়েছে, তাহলে 5 সেকেন্ডে যায় এই এত, বোঝা গেল, 5 সেকেন্ডে যায় এত মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই তো ঘোড়ার গতিবেগ, তাহলে এটাই বার করবো। তাহলে এর আগে আমাকে এসটা বের করে নিতে হবে, বোঝা গেল। তাহলে এস সমান আর ইন্টু থিটা। তাহলে এস এর মান কত, 23 মিটার বলা আছে বৃত্তের ব্যাসার্ধ, ইন্টু থিটা 60 ডিগ্রি। 60 এবার রেডিয়ানে করবো, মানে কি π/180 দিয়ে গুণ করতে হয়। মানে বৃত্তীয় মানে করতে গেলে আমাদের π/180 দিয়ে গুণ করতে হয়। মানে কি, যেমন ধরো 180 ডিগ্রি, যদি কারোর অসুবিধা বলে দিচ্ছি, 180 ডিগ্রি 60 ডিগ্রিতে বলা আছে, তাহলে 100 ডিগ্রিটাকে বাঁ দিকে রাখবো। 180 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, আর 60 ডিগ্রি সমান কত হবে, 60 ইন্টু π/180, সেটাই করেছি। দেখো 60 ইন্টু π/180 সেজন্য করলাম। এখানে 60 3 180 কেটে দিলাম। তাহলে 23 ইন্টু, দেখো পায়ের জায়গায় এবার 22 এর 7 বসালাম, আর ইন্টু 1 এর 3 যেটা পড়ে থাকলো কাটাকুটির পর সেটা লিখলাম। এটাকে হিসেব করলে আসবে 506/21। ঠিক আছে, এটা তাহলে কি এস এর ভ্যালু বেরোলো, মানে যে 5 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা পেয়ে গেলাম এস এর ভ্যালু। এবার প্রশ্ন অনুসারে ঘোড়াটি 5 সেকেন্ডে যায় কত, যেটা বেরোলো 506/21 মিটার। তাহলে 1 সেকেন্ডে ঘোড়াটি যায় কত, 1 সেকেন্ডে যায় 506/21 ভাজিত 5, 5টাকে সেই জন্য নিচে রেখেছি। এবারে 506/21 5-এ কত হয়, 105 হবে। আর এটা যদি হিসেব করো এটা আসবে 4×86/105 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই ঘোড়ার গতিবেগ, ঘোড়াটির দৌড়ানোর গতিবেগ 4×86/105 মিটার পার সেকেন্ড। ইউনিটগুলো খুব ভালো করে দেখে, যদি কিলোমিটার থাকে কিলোমিটার দেবে, এখানে মিটার আছে তাই মিটার পার সেকেন্ড করলাম। কিলোমিটার থাকলে কিলোমিটার পার ঘন্টায় আমরা সাধারণত গতিবেগকে প্রকাশ করি। বোঝা গেল, সেই ইউনিটগুলো কিন্তু গতিবেগের খুব ভালো করে এখানে দেবে। আচ্ছা, এবার দুইয়েরটা দেখো, দেখে নেওয়া যাক দুইয়েরটা কি বলেছে। দুইয়েরটা দেখো, এবিসিডি আয়তকার চিত্র বলা আছে একটা, এওসি যুক্ত করে প্রমাণ করো যে tan স্কোয়ার CAD + 1 সমান 1/sin স্কোয়ার BAC, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে দেখো কি বলেছে, এবিসিডি একটা আয়তকার চিত্র, এটা বলে দেওয়া আছে। দেখো এবিসিডি আমি এঁকে নিয়েছি। এখানে বলেছে দেখো এই কর্ণটা যুক্ত করলাম, তারপর প্রমাণ করতে কি বলেছে, tan স্কোয়ার CAD মানে এই কোণটা ইজ +1 ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে বলেছে 1/sin স্কোয়ার BAC, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি জানি, দেখো বাম পক্ষটা তুললাম, কি tan স্কোয়ার CAD + 1 তুলে নিলাম। ঠিক আছে, এবারে tan স্কোয়ার CAD কে আমরা লিখতে পারি tan স্কোয়ার 90 ডিগ্রি - BAC + 1
এটা কেন আমি বলছি। এবার দেখো আমরা কি জানি, সিএডি প্লাস বিএসি মানে আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, তাই তো? তাহলে আমি সিএডি মানে এই কোণটা আর বিএসি মানে কোন কোণটা, এই কোণটা, তাহলে এই দুটো কোণের সমষ্টি কি হয় 90 ডিগ্রি হয়, সেটাই লিখেছি দেখো, সিএডি প্লাস বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে সিএডি বের করে ফেলেছি, সিএডি সমান কত 90 ডিগ্রি মাইনাস বিএসি। তাহলে এবার দেখো সেই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক, যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আমরা যদি জানি, তাহলে একটা কোণ সিএডি যেটা দেওয়া আছে একে আমরা কি লিখতে পারি, এখান থেকে বেরিয়ে যে 90 ডিগ্রি মাইনাস বিএসি এটা লিখতে পারি, যেটা বের করলাম। তাহলে 90 ডিগ্রি মাইনাস বিএসি এই জায়গায় লিখলাম, প্লাস 1 যেটা আছে রেখে দিলাম। কেন লিখলাম, সেই আমরা কি জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cot থিটা আমরা জানি। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cot থিটা লিখবো, কিন্তু এখানে স্কোয়ার আছে, আমাদের এখানেও স্কোয়ার লাগাতে হবে, বোঝা গেল? তাহলে cot স্কোয়ার, এখানে থিটার মান কত বিএসি, তাহলে cot স্কোয়ার বিএসি প্লাস 1, বোঝা গেল? সেই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত মনে পড়ছে, সেটা যদি তোমরা কেউ না দেখে থাকো আমি সলভ করে দিয়েছি তোমাদের যে গণিত প্রকাশ বইটি রয়েছে সেখান থেকে, অধ্যায় নাম্বার 24 তোমরা যে দেখে নিতে পারো। সমান ইজুক্যাল টু, এবার দেখো cot স্কোয়ার থিটা প্লাস 1 মানে কি কোসেক স্কোয়ার থিটা আমরা জানি একটা সূত্র আছে, মানে cot স্কোয়ার থিটা প্লাস 1 সমান কি কোসেক স্কোয়ার থিটা, এটা আমরা জানি অলরেডি পড়েছি। তাহলে দেখো cot স্কোয়ার থিটা বিএসি প্লাস 1 মানে কোসেক স্কোয়ার বিএসি। এবার কোসেক স্কোয়ার বিএসি মানে কি 1 বাই কোসেক থিটা কার অনন্যক, সাইন থিটার অনন্যক, তাহলে কোসেক স্কোয়ার বিএসি মানে 1 বাই সাইন স্কোয়ার বিএসি। আর এটাই ডান পক্ষ বলা আছে, এটাই প্রমাণ করতে বলা আছে, তাহলে এটা প্রমাণ আমরা করে ফেললাম। ঠিক আছে, তাহলে এভাবে করতে হবে। ঠিক আছে, 3 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 12 দাগের 3 বলেছে প্রমাণ করো যে 1 প্লাস সেক 20 ডিগ্রি প্লাস cot 70 ডিগ্রি ইন্টু 1 মাইনাস কোসেক 20 ডিগ্রি প্লাস tan 70 ডিগ্রি সমান 2 প্রমাণ আমাদের করতে বলেছে। তাহলে আমি কি করলাম, বাম পক্ষটা লিখে নিলাম। বাম পক্ষটা কি 1 প্লাস সেক 20 প্লাস cot 20, এটা বাম পক্ষটা লিখে নিলাম। এবারে কি করলাম দেখো, 1 প্লাস সেক 20 কে লিখলাম কি 1 বাই cos 20 লিখলাম। এবার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা কি করব, আমি আগেও বলেছি ভিডিওতে বারবার বলেছি যে তোমরা দেখবে যে দেখো 20 প্লাস 70 কত হয় 90 হয়, যোগ করে নেবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। 20 প্লাস 70 কত হয় 90 হয়, তাই তো? এই জিনিসটা তোমরা যদি মাথায় রাখো যে 20 প্লাস 70 যেহেতু 90 হচ্ছে, আমরা যে কোনো একটাকে আমরা সেই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আকারে আমরা লিখবো, ব্যাপারটা বোঝা গেল? মানে কি সেই 90 ডিগ্রি মাইনাস থিটার আকারে আমরা লিখে ফেলবো যে কোনো একটা কোণকে। আমরা এখানে cot 70 ডিগ্রিকে আমরা লিখলাম, দেখো এখানে এটা লেখাটাই সুবিধার, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখবো না 1 বাই cos 20 প্লাস cot, এখানে দেখো কি দুটো কোণের সমষ্টি 90, তাহলে 70 কে আমরা কি লিখতে পারি 90 মাইনাস 20, তাহলে সেটাই লিখেছি 90 মাইনাস 20 লিখেছি। সেরকম একদম সেম ভাবে আমরা এটাকে কি করেছি 1 মাইনাস কোসেক 20 মানে 1 বাই সাইন 20 করলাম, প্লাস tan 70 মানে কি tan 90 ডিগ্রি মাইনাস 20, কেননা 20 প্লাস 70 দেখো 90 হচ্ছে। তাহলে দুটো কোণের সমষ্টি, আমি বারবার বলছি যে দুটো কোণের সমষ্টি যদি তোমরা 90 দেখো, এরকম ভাবে মনে রাখবে যে একটাকে আমরা এরকম ভাবে ভাঙবো এই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আকারে, তাহলে সুবিধা হবে। তাহলে 1 প্লাস 1 বাই cos 20 প্লাস cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা, tan 20 লিখে ফেলেছি, ইন্টু 1 মাইনাস 1 বাই সাইন 20, এখানেও সেরকম tan 90 ডিগ্রি মাইনাস 20 মানে cot 20। দেখো কেন এরকম ভাবে করলাম, অঙ্কটা এরকম ভাবে দেওয়া আছে যে দেখো 20 একটা 20 ডিগ্রি, একটা 70 ডিগ্রি দেওয়া আছে, দেখো দুটোই কিন্তু 20 ডিগ্রি হয়ে গেল। এবার আর অসুবিধা হবে না ক্যালকুলেশন করতে, যোগ বিয়োগ করতে, তাই তো? সেই জন্য সেটাই হচ্ছে উদ্দেশ্য, যে দুটোই আমরা একই কোণে নিয়ে চলে এলাম, 20 20, দেখো এখানেও 20 আর 20, ঠিক আছে? তাহলে 1 প্লাস 1 বাই cos 20, এবার tan 20 কে আমাদেরকে ভাঙতে হবে এখানে যোগ করার জন্য, sin 20 বাই cos 20, এখানেও সেরকম ভাবে ভাঙলাম, cot 20 কে cot 20 মানে কি cos 20 বাই sin 20, তাই তো? আচ্ছা, এবার দেখো কি করবো, যোগ করব, ঠিক আছে? তাহলে এখানে লসাগু করলে হবে, নিচে cos 20 হবে, উপরে হবে কত cos 20 প্লাস 1 প্লাস sin 20, এখানে সেরকম ভাবে নিচে হবে এখানে sin 20 আর উপরে হবে sin 20 মাইনাস 1 প্লাস cos 20, এমনি যেমন যোগ করলাম। এবারে দেখো কি করবো, দেখো আমি কি করছি sin 20টাকে আগে নিয়ে আসছি সুবিধার জন্য, বোঝা তোমরা একবারও করতে পারো, sin 20 প্লাস cos 20 এটাকে আগে লিখলাম, sin 20 প্লাস cos 20, আর একটাকে পরে লিখলাম। এখানেও সেরকম ভাবে sin 20 যেটা আগে আছে লিখলাম, cos 20টাকে আগে লিখলাম, আর মাইনাস একটাকে পরে লিখলাম। এবারে কেন লিখলাম দেখো, প্রত্যেকটা জিনিসের কারণ রয়েছে। এবার দেখো এই জিনিসটাকে মনে করো a, ঠিক আছে? sin 20 প্লাস cos 20 কে মনে মনে কল্পনা করো a, আর 1টাকে ভাবো b, এই 1টাকে b ভাবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a এর মান কত, sin 20 প্লাস cos 20 এর মান a এর স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার কিন্তু, মাইনাস b এর মান কত 1, তাহলে 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই cos 20 ইন্টু sin 20, নিচে যেমন আছে আমি কিছু চেঞ্জ করছি না, সেম রেখে দিলাম। এবারে দেখো হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b ভেঙে নিলাম, মাইনাস 1 ডিভাইডেড বাই cos 20 ইন্টু sin 20 লিখলাম। এবার দেখো কেন করলাম,
সাইন স্কোয়ার 20 প্লাস কস স্কোয়ার 20, এর মান কত? 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 পড়েছো, তাহলে এর মান লিখে দিলাম 1, প্লাস 2 সাইন 20 কস 20 যেটা আছে লিখলাম মাইনাস 1 লিখলাম। এবার দেখো 1 আর মাইনাস 1 কেটে গেল, তাহলে উপরে কত থাকবে? 2 সাইন 20 কস 20, আর নিচে তো কস 20 সাইন 20 রয়েছে আগে থেকে, এটা তো কিছু চেঞ্জ করিনি। তাহলে দেখো এই সাইন 20 কেটে গেল, এবার কাটতে পারি। আর এখানে কস 20 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে 2। এটাই আমাদের কত বলা আছে? ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ। বোঝা গেল? তাহলে এভাবে করতে হবে, স্টেপগুলো জেনে নাও যে কেন হচ্ছে, যাতে এই অঙ্কটা যে পড়বে এমন তো কোনো মানে নেই, এই টাইপের অঙ্ক পড়তে পারে। তাহলে যেভাবে বলছি যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি দেখো, এভাবে কিন্তু করবে। আর এই যে দেখো যে ট্যান 20 সাইন বা কসে ভেঙে তারপরে যোগ করবে, ঠিক আছে? এগুলো সুবিধা হবে, সবগুলো সাইন 20 নিয়ে এলে। তো এইভাবে অঙ্কের প্যাটার্নগুলো তোমরা জাস্ট মনে করে নাও, ঠিক আছে? এবার চলে যাওয়া যাক পরের অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 13 দাগের 1 কি বলেছে? কোন উলম্ব স্তম্ভের উচ্চতা h মিটার, স্তম্ভটির উচ্চতা তার ভূমি সংলগ্ন সমতলের কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীর্ষবিন্দু থেকে x মিটার নিচে কোন বিন্দু পর্যন্ত স্তম্ভটির উচ্চতা ওই একই বিন্দুতে কি করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাও যে x সমান 2h/3, ঠিক আছে? তাহলে দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। দেখো একটা স্তম্ভ আছে, পুরোটা এসি হচ্ছে স্তম্ভ, ধরি স্তম্ভের উচ্চতা এসি সমান h মিটার, পুরোটা h মিটার আমি ধরে নিয়েছি। এবি সমান x মিটার। এই যে দেখে কি বলেছে দেখো, স্তম্ভটির এখান থেকে ভূমি সংলগ্ন একটা বিন্দুতে স্তম্ভটির যে উচ্চতা এখান থেকে এটা যোগ করলে সেটা এখানে এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা বললাম পুরোটা স্তম্ভের এই পয়েন্ট থেকে। এবারে তার আরেকটা বলা আছে, তার নিচে এক্স অব্দি আমি যদি নেমে যাই, ধরে নিচ্ছি এবি সমান এক্স মিটার উচ্চতা, যদি আমি নিচে নামি এই পয়েন্ট থেকে ওই সেম বিন্দুটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটা 30 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি চেয়েছে? আমাদেরকে প্রমাণ করতে বলেছে x সমান 2h/3, আমাদেরকে দেখাতে বলেছে x সমান 2h/3, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম স্তম্ভের উচ্চতা এসি সমান x মিটার, সব নাম দিয়ে দিলাম। এবি সমান x মিটার, এসি সমান h মিটার, আর সিডি এই যে এইটা ভূমিটা ধরে নিলাম y মিটার। এইবারে আমরা কি করব? দুটো ত্রিভুজ ধরবো, যে মানগুলো দেওয়া আছে, ত্রিভুজ এসিডি, মানে এই ত্রিভুজ বড় ত্রিভুজ এসি আর ডি। এসিডির ক্ষেত্রে দেখো আমাদের মেন উদ্দেশ্যটা কি সেটা আমাদের জানতে হবে। আমাদের কি দেওয়া আছে? আমাদের এইচ দেওয়া আছে আর ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা কোনটা লাগাবো? সাইন লাগাবো না কস লাগাবো না ট্যান ইউজ করবো, সেটা তোমাদেরকে ধরে নিতে হবে। আমরা দেখো লম্ব আর ভূমি দেওয়া আছে, তার মানে লম্ব আর ভূমি কোথায় আছে? কোন কোণের এতে আছে? কোন ফাংশনটাই আছে? ট্যানে আছে, তাই তো? তাহলে ওই ত্রিকোণমিতিক অপেক্ষকটাই আছে আমার, ওই ত্রিকোণমিতিক যেটা ট্যান। তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা বা কটের ক্ষেত্রে লম্ব আর ভূমিটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা কি করব? ট্যান 60 ডিগ্রি করব, ঠিক আছে? তাহলে ট্যান 60 ডিগ্রি সমান এসি লম্ব, ট্যান 60 মানে কি? এটা 60, তাহলে কোনটা ভূমি হবে? এই কোণ সংলগ্ন যে বাহুটা সেটা ভূমি, তাহলে এটা ভূমি এটা লম্ব। তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু AC/CD, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু AC/CD আমি এখানে করলাম। তাহলে ট্যান 60 এর ভ্যালু কত? মানটা বসিয়ে দিই, √3 ইকুয়াল টু এসি সমান কত? h, পুরোটা এসির ভ্যালুটা হচ্ছে h বসালাম এখানে, দেখো h, আর সিডির ভ্যালু কত? এটা y, এটা হচ্ছে আমরা y বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে সিডির ভ্যালুটা আমরা y বসিয়ে দিলাম, তাহলে √3 সমান হচ্ছে AC/CD মানে h/y বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো √3 × y মানে কোণাকোণে গুণ করলাম সমান কত? h, ঠিক আছে? √3 × y সমান h, বা এখানে y সমান দেখো h/√3, এই y এর ভ্যালুটা আমরা বের করে রেখে দিলাম, মানে এই যে ভূমির ভ্যালুটা, ঠিক আছে? এটা পরে কাজে লাগবে। এবার দেখো যে ভ্যালুগুলো দেওয়া আছে সবগুলো কাজে লাগাতে হবে। আরেকটা ত্রিভুজ ধরবো, দুটো ত্রিভুজ ধরবো, এখানে তো আর কোনো প্রশ্নই নেই, এই একটা ত্রিভুজ ধরবো এই একটা ত্রিভুজ ধরবো, ব্যাস দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আরেকটা কি ত্রিভুজ ধরবো? এবারে BCD, এই দুটো ত্রিভুজ, এইটা ধরবো এবার BC আর D। এর ক্ষেত্রে দেখো কি, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রে দেখো আমরা কি জানি? আমরা জানি যে BC এর ভ্যালুটা জানি, BC সমান কত? এই যে BC, এই BC সমান h, পুরোটা h, আর এটা হচ্ছে x, তাহলে h - x, তাই তো? তাহলে আমি এখানে লিখে নিচ্ছি BC সমান কত? পুরোটা হচ্ছে h - x, তাই তো? x, এই যে পুরোটা h থেকে x টা বাদ দিলে এই BC-টা পাবো। তাহলে CD তো হচ্ছে y, তাহলে আমরা BCD এর ক্ষেত্রে tan 30 ডিগ্রি করব সমান কি? BC/CD, tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, সেটাই করেছি। দেখো BCD এর ক্ষেত্রে tan 30 ডিগ্রি সমান BC/CD, তাহলে tan 30 ডিগ্রির মান বসিয়ে দিয়েছি 1/√3। BC এর ভ্যালু যেটা এক্ষুনি বার করলাম দেখো h - x, সেটা আমি বসিয়ে দিলাম h - x/CD।
সিডির ভ্যালু কত ওয়াই, যে ভূমির ভ্যালুটা, এটা বসালাম। এবার কোনাকুনি গুণ করলাম √3 ইন্টু এইচ মাইনাস এক্স সমান ওয়াই। তাহলে √3 ইন্টু এইচ মাইনাস এক্স সমান ওয়াই এর যে ভ্যালুটা, ওয়াই এর ভ্যালু কত বের করেছি আমরা, দেখো এইচ বাই √3 বের করেছি। তাহলে এই ওয়াই এর জায়গায় এইচ বাই √3 আমরা বসিয়ে দিলাম। বোঝা গেল? এবার দেখো কোনাকুনি গুণ করেছি, √3 ইন্টু √3 কত হয় 3, 3 ইন্টু এইচ মাইনাস এক্স সমান কত, এইচ পড়ে থাকবে। এবারে 3 ইন্টু এইচ গুণ করলাম মাইনাস 3 ইন্টু এক্স গুণ করলাম সমান এইচ, 3h। এবার দেখো 3h আছে, এইচ আছে, এই এইচটাকে তাহলে এদিকে আনতে হবে, সেম গোত্রীয় যে রাশি 3h মাইনাস এইচ সমান 3x, 3 মাইনাস 3hটাকে ওদিকে নিয়ে গেলাম। তাহলে 3h মাইনাস এইচ মানে 2h সমান 3x। তাহলে এবার দেখো x এর ভ্যালু বের করবো, তাহলে x সমান কত হবে, এই তিনটাকে নিচে নামিয়ে দেবো 2h/3, তাহলে 2h/3 এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এবার দেখো 13 দাগের 2 এর প্রশ্নটা কি বলেছে, যে 14 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হয়, ল্যাম্প পোস্টের উচ্চতা নির্ণয় করো। এই ল্যাম্প পোস্টের উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কি করেছি, দেখো 14 মিটার উঁচু একটা বাড়ি আছে আমাদের, 14 মিটার উঁচু, ঠিক আছে। এই পাদবিন্দু থেকে যদি আমরা কোনো ল্যাম্প পোস্টের চূড়াটা দেখি, এটা ধরো ল্যাম্পপোস্ট ইডিটা, ল্যাম্পপোস্টের যদি আমরা চূড়াটা আমরা দেখি, তাহলে কি হবে, সেই চূড়ার অবনতি কোণ, এখান থেকে ল্যাম্পপোস্টের চূড়া এর অবনতি কোণ মানে কি, অবনতি কোণ কোথায় হয়, সে উপরে হয়, মানে উপর থেকে যদি আমরা এটা যদি দৃষ্টির যে রেখাটা হয় দৃষ্টি রেখা, তাহলে তার সাথে এই যে ওপরের যে অনুভূমিক, যেটা ওপরের অনুভূমিক যে রেখাটা, সেটা যে কোণ উৎপন্ন করে সেটাই অবনতি কোণ। তাহলে ল্যাম্পপোস্টের যে চূড়া, এটা দৃষ্টিশক্তিটা প্রথমে যোগ করে দিলাম এটা, তাহলে উপরের অনুভূমিক রেখাটা আমরা ডট দিয়ে টানলাম, তার সাথে এই দৃষ্টি যেটা কোণ করে, তাহলে এটা কত করেছে, 30 ডিগ্রি কোণ করেছে। আর নিচের থেকে দেখো এইটা 30 ডিগ্রি মানে কি, এটা যদি আমরা যোগ করি, এটা সেই একান্তর কোণ, এটা 30 মানে এটাও 30 হবে, ব্যাপারটা বোঝা গেল, সেই জন্য এটা আমি 30 দিলাম। আর দেখো উপরের থেকে, বাড়ির একদম উপরের ছাদ থেকে ল্যাম্পপোস্টের যে নিচে যে প্রান্ত বিন্দু, সেটা আমরা যদি দেখি, তাহলে তার অবনতি কোণ কত, দেখো এটা দৃষ্টিশক্তি, এর সাথে এই যে অনুভূমিক যে উপরের রেখাটা, সেটা কোণ কোণ করেছে, দেখো 60 ডিগ্রি, পুরোটা এই পুরোটা কিন্তু 60 ডিগ্রি, বোঝা গেল, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে অবনতি কোণ উপরে যেটা করে, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি করলাম, ঠিক আছে। তাহলে এবার এটা 60 ডিগ্রি মানে কি, তাহলে এইটার সাথে এটা কি সমান্তরাল আছে ভূমিটা, তাহলে এটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি, এভাবে আমরা করে নিলাম। এইটা নিয়ে আমাদের কথা, সেই জন্য এখানে দিলে হবে না, এখানে তো তোমাদেরকে দিতে হবে যে এটা 60 এটা 30, তবেই তো এই ত্রিভুজটা তোমরা এখানে 60 ডিগ্রি এখানে ধরে এটা সুবিধা হিসেব করতে সুবিধা হবে, তাই তো, সুবিধা মানে হিসেব করতে পারবে। তাহলে এবার দেখো কি বলেছি, এখানে সব জিনিসটা বুঝিয়ে দিলাম। এবার দেখো বাড়ির উচ্চতা ধরেছি এসি পুরোটা, এটা সমান 14 মিটার। ধরি এ বি, এই যে এ থেকে বি, এ বি এটা সমান এইচ মিটার ধরে নিচ্ছি, এখানে আর আমি লিখিনি, ধরে নিচ্ছি এইটা এইচ মিটার, ঠিক আছে। এই পুরো এখান থেকে এইটা এতটা, ঠিক আছে। আর বিই সমান সিডি, দেখো বিই সমান সিডি সমান কি ওয়াই মিটার, এটা ধরেছি। আর ইডি সমান এক্স মিটার, ল্যাম্প পোস্টের যে উচ্চতা এটা আমি ধরে নিচ্ছি এক্স মিটার। এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, এটা হচ্ছে বাড়ি, এইটা হচ্ছে ল্যাম্প পোস্ট, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাম্প পোস্ট, আর এইটা হচ্ছে বাড়িটা। এবার দেখো ত্রিভুজ এসিডির ক্ষেত্রে, এসিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এসিডি এই ত্রিভুজটার ক্ষেত্রে tan 60 ডিগ্রি মানে এই কোণটা সমান কি হবে, লম্ব বাই ভূমি, এইটা হচ্ছে ভূমি, ভূমি সংলগ্ন বাহু, কোণ সংলগ্ন যে বাহুটা এটা, আর লম্ব কোণটা এসি, তাহলে এসি বাই সিডি। এবার এসির মান কত, পুরোটা 14 মিটার, বাই সিডির ভ্যালু আমি ধরে নিয়েছি ওয়াই, ওয়াই বসালাম, তাহলে কোনাকুনি গুণ করলে হয় √3 ওয়াই সমান 14, তাহলে এখান থেকে ওয়াই সমান কত বেরোলো, 14/√3, এটা বের করে ফেললাম। এবার দেখো মেন এই যে ত্রিকোণমিতিক যে অ্যাপ্লিকেশন গুলো প্রয়োগের ক্ষেত্রে কি হয়, এই হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো তোমাদেরকে ওই একটার ভ্যালু বের করে আরেকটাতে বসাতে হয় বেসিক্যালি, এইটা জেনে রাখো যে একটা এখানে বের করলাম, এবার এই ভ্যালুটা কোথাও না কোথাও কাজে লাগবে, সেজন্য বের করলাম। এবার দেখি আরেকটা ব্যবহার করি, দেখি এই একটা ত্রিভুজ ধরলাম এসিডি ধরেছি, আরেকটা কি ত্রিভুজ আছে এখানে, সমকোণী ত্রিভুজ ধরবে কিন্তু এসিডি, আরেকটা কি সমকোণী ত্রিভুজ আছে দেখো এবিসি, এবিই এই সি বলছি, এবিই এই ত্রিভুজটা আছে। এবারে আমি কি করছি দেখো, ত্রিভুজ এবিই এর ক্ষেত্রে কি পাবো, tan 30 ডিগ্রি, দেখো tan 30 ডিগ্রি সমান কি এবি বাই বিই, দেখো এবি এটা লম্ব বাই বিই, তাহলে এবি বাই বিই। এবির ভ্যালু কত, এবিটা আমি কি কত ধরেছি দেখো, এইচ মিটার ধরেছি, এই যে এবিটা এইচ, এবির জায়গায় লিখছি এইচ, বি সমান সিডি সমান কত ধরেছি দেখো ওয়াই, এটা ভূমিটা, তাহলে বির জায়গায় লিখছি, এবার ওয়াই লিখবো, তাই তো। এবার বি মানে ওয়াই, এবার ওয়াই এর ভ্যালুটা কত বেরিয়েছে দেখো, ওয়াই সমান 14/√3, 14/√3 বেরিয়েছে, তাই তো। তাহলে আমি এই বি জায়গায়
ওয়াই তোমরা লিখেও করতে পারো একবার একটা লাইন এখানে লিখবে এইচ বাই ওয়াই, এবার ওয়াই এর জায়গায় আমি 14/√3 আমি এখানে বসিয়ে দিয়েছি একদম, ঠিক আছে। এবারে দেখো tan 30 ভ্যালু কত 1/√3 সমান, এবার দেখো এইচ, এবার 14/√3 যদি আমি উপরে তুলতে যাই তাহলে কি হবে, √3টা উপরে চলে যাবে, 14টা নিচে চলে আসবে। দেখো এইচ ইন্টু √3টা উপরে চলে গেছে আর 14টা দেখো নিচে চলে গেছে, তাই তো, এটাই করলাম। এবার দেখো √3 এটা কোনাগুনি গুণ করলাম, দেখো এইচ যেমন আছে থাকবে, এবার এই √3 সাথে এই √3 গুণ করলে কি হয়, √3 ইন্টু √3 কি হয়, রুটটা উঠে যাবে 3 হয়ে যাবে, তাহলে 3h সমান 14, এইচ সমান তাহলে কত হবে 14/3, এই যে এইচটা এই এইচটা হয়ে যাবে তাহলে হচ্ছে 14/3, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই এসিটা পুরোপুরি 14 মিটার আর এইচটা কত বেরোলো 14/3, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এবার দেখো পরের পাতায় ছবিটা আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য এঁকে নিয়েছি। দেখো এটা এইচ, এটা কত বেরিয়েছে 14/3 বেরিয়েছে, এক্ষুনি বার করলাম, তাই তো। এবার দেখো তাহলে এইচ সমান 14/3, এবার এক্স সমান দেখো কি বিসি, এক্স সমান এই যে এক্সটা, এই এক্সও যা এই বিসিও তা, তাহলে এই বিসি সমান কি হবে এসি মাইনাস এবি, তাই তো, মানে এই পুরোটার থেকে এই এবিটা বাদ দিলে আমরা বিসিটা পাবো, তাহলে সেটাই লিখেছি দেখো এসি মাইনাস এবি। এবার এসি ভ্যালু কত বেরিয়েছে, এসি ভ্যালু জানি আমরা 14, আর এবির ভ্যালু বারবার বলছি, এবির ভ্যালু কত এইচ, এটাও 14/2 বেরোলো, তাই তো, তাই এই 14/3 বেরোলো, তাহলে 14 এটা আমি এখানে 3 লিখে দিলাম এইচ এর জায়গায় 14/3, মানে এটা থেকে এটা বাদ দিলাম। তাহলে এবার লসাগু করে দেখো 42 মাইনাস 14/3, তাহলে এটা আসবে 28/3, এটাকে যদি আমরা ভাগ করি 9 পূর্ণ 1/3 আসবে। তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতা এটাই তো এক্সটা বার করলাম, এটা এক্স যেটা আছে, ল্যাম্প পোস্টের উচ্চতাই তো তোমার হচ্ছে বিই ডিই, এটাই তো ল্যাম্প পোস্টের উচ্চতা, তাহলে হচ্ছে ল্যাম্প পোস্টের উচ্চতা সমান 9 পূর্ণ 1/3 মিটার, এটাই হবে উত্তর। বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো 14 দাগের আমরা চলে যাব, 14 দাগের কি বলেছে দেখো, 14 দাগের একটি ধাতব ফাঁপা চৌকাকৃতি নলের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, ঠিক আছে। ধাতব ফাঁপা চৌকাকৃতি নলের দৈর্ঘ্য বলেছে 14 মিটার, নিরেট নয়, 14 সেন্টিমিটার, ঠিক আছে। দৈর্ঘ্য মানে ধরে নাও উচ্চতা। চৌংটির বাইরের ও ভেতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর, বাইরের এবং ভেতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর বলেছে 44 বর্গ সেন্টিমিটার। তাহলে চৌংটি যে ধাতু দিয়ে তৈরি তার আয়তন, অর্থাৎ এক্ষেত্রে চৌংটির আয়তন বলেছে, এখানে এই ভাষাগুলি বুঝতে হবে। চৌংটি যে ধাতু দিয়ে তৈরি তার আয়তন মানে চৌংটির বেসিক্যালি যে আয়তন যেটা 99 ঘন সেন্টিমিটার। চৌংটির বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করো, বহির্ব্যাসার্ধ বের করতে বলেছে আর অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে 14 দাগের দেখো কি বলেছে এখানে, একটা ফাঁপা চোঙ আছে, দেখো এখানে ফাঁপা চোঙ এঁকেছি আমি, এইটা পুরু এটা হচ্ছে পুরু, যে এটা তার যে ডেপথটা এটা পুরুটা 14 মিটার দৈর্ঘ্য মানে 14 মিটার উচ্চতা আমি দিয়েছি। তার বহির্ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে একদম বাইরে অবধি দিয়েছি আর বড় আর অন্তর্ব্যাসার্ধ দিয়েছি ধরে নিয়েছি ছোট আর, মানে এই কেন্দ্র থেকে এই যে একদম যে সামনে যে দেওয়ালটা রয়েছে আগে সেটা হচ্ছে ছোট আর, মানে অন্তর্ব্যাসার্ধ, আর বহির্ব্যাসার্ধ একদম বাইরের যে দেওয়ালটা মানে এই পুরো অংশটা নিয়ে, তাহলে বড় আর বহির্ব্যাসার্ধ। তাহলে ধরি চৌংটির বহির্ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, অন্তর্ব্যাসার্ধ ছোট আর, দৈর্ঘ্য এইচ সমান 14 মিটার, এটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা উচ্চতা যেটা সেটা আমি ধরে নিয়েছি এইচ। বাইরের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, বাইরের বক্রতলের ক্ষেত্রফল চোঙের এমনি ক্ষেত্রফল কি হয়, এমনি চোঙের বাইরের ক্ষেত্রফল কি হয় 2 পাই আর এইচ হয়। তাহলে এক্ষেত্রে বাইরের বক্রতলের ক্ষেত্রফল কি হবে 2 পাই ইন্টু এই যে এই বড় আরটা নেবো তখন আমি বড় আর ইন্টু এইচ, আর ভেতরের বক্রতলের ক্ষেত্রফল কি হবে 2 পাই, তখন এই ছোট আরটা নেবো 2 পাই ছোট আর এইচ, বোঝা গেল। এবার দেখো প্রশ্ন অনুসারে কি বলেছে, এই দুটো যে বাইরের আর ভেতরের বক্রতলের ক্ষেত্রফলের যে অন্তরটা সেটা 44 বলেছে, তাহলে 2 পাই আর এইচ মাইনাস 2 পাই ছোট আর এইচ সমান 44 করেছি, এখান থেকে 2 পাই এইচ কমন নিয়েছি, তাহলে বড় আর মাইনাস ছোট আর হয়েছে সমান 44। তাহলে 2 পাই 2 ইন্টু পাইটা রেখেছি ইন্টু এইচ এর জায়গায় আমি 14 বসিয়ে দিয়েছি, এইচ এর মান তো 14, তাই তো, এই যেটা দৈর্ঘ্য বলা আছে 14 মিটার, ইন্টু আর মাইনাস আর সমান 44, তাহলে আর মাইনাস আর সমান বের করেছি 44 ভাজিত 2টা নিচে যাবে, তাই তো 14টাও নিচে চলে যাবে, পাইটাও নিচে চলে যাবে। এবারে দেখো 44/2 নিচে কত 14 আছে, এর এই পাইটা আছে তো নিচে পাই আছে, পাইয়ের মান কত 22/7, তাহলে যদি আমরা ভাগ করি নিচে তাহলে উপরে যদি 22/7কে যদি আমরা উপরে তুলতে যাই তাহলে এটা কত হবে 7/22 হয়ে যাবে, তাই তো, তোমরা যেমন সুবিধা সেরকম করবে। এবার কেটেছি দেখো 22 2 × 44, এই 2 কেটে গেছে, এই 2 আর 2 সাথে 14 কেটেছি, আবার এই 7 কেটেছি, তাহলে নিচে পড়ে থাকবে কত এই 2, তাহলে 1/2, বোঝা গেল 1/2 হয়ে গেল একটা, মানে আর মাইনাস আর এর মান বেরিয়ে গেল 1/2, এটা 1 নম্বর সমীকরণ আমি দিয়ে দিলাম। এবার দেখো আর কি বলেছে, দেখো চৌংটি যে ধাতু দিয়ে তৈরি তার আয়তন বলেছে, মানে চৌংটির আয়তন, তাহলে এই ফাঁপা চোঙের আয়তন কি হয় পাই বড় আর স্কোয়ার এইচ মাইনাস পাই ছোট আর স্কোয়ার এইচ, মানে পাই ইন্টু চোঙের আয়তন আমরা জানি কি বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ সমান 99।
এক্ষেত্রে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার মানে কি আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলেছি ইন্টু এইচ সমান 99। পাইয়ের মান বসিয়েছি 22/7, আর প্লাস আর তো জানি না যেমন আছে রেখেছি, আর মাইনাস আর আমরা কি পেয়েছি দেখো 1/2 পেয়েছি, তাই তো আর মাইনাস আর, তাহলে সেটাই হচ্ছে আর মাইনাস এই ওই জায়গায় বসিয়েছি যেটা আছে আর মাইনাস আর এর জায়গায় 1/2 বসিয়েছি। আর এইচ এর মান তো 14 আমরা জানি, দৈর্ঘ্য চোঙের দৈর্ঘ্য সমান 99। তাহলে এখান থেকে আর প্লাস আর এর মানটা আমরা বের করেছি। আর প্লাস আর সমান কত হবে 99 ইন্টু দেখো 22/7 আছে, ওদিকে গেলে উল্টে যাবে, 7/22 হবে। এবার দেখো 1/2 আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, আর 14 আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 1/14 হয়ে যাবে। বোঝা গেল এই জিনিসটা। এবার আমরা এটাকে যদি আমরা কাটাকুটি করি কত হবে দেখো, এখানে 7 2 14, এবার দেখো 11 2 22, 11 9 99, আর এই 2 কেটে দিলাম, তাহলে এটা কত হবে 9/2 হয়ে যাবে। তাহলে 9/2, তাহলে আর প্লাস আর পেয়ে গেলাম আমি একটা 9/2, এটাকে 2 নম্বর ইকুয়েশন আমি দিয়ে দিচ্ছি। আর আর মাইনাস আর কত পেয়েছি দেখো 1/2। তাহলে এবার এই দুটো আমরা যদি সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করি, তাহলে এই বড় আর ছোট আর মানে বহির ব্যাসার্ধ আর অন্তর ব্যাসার্ধ আমরা পেয়ে যাবো, ওটাই চেয়েছে। তাহলে এবার আমরা পরের পাতায় চলে যাচ্ছি। তাহলে এখানে কি করবো দেখো, সমাধান করি। আমরা কে পেয়েছি অপনয়ন, সমাধান করে পাই দুটি সমীকরণ কি আর মাইনাস আর সমান 1/2 পেয়েছি, আর আর প্লাস আর সমান কত পেয়েছি 9/2 পেয়েছি, তাই তো। এই দুটো সমীকরণকে যদি সমাধান করি মানে যোগ করছি, 1 নম্বর আর 1 প্লাস 2 করে পাই, ঠিক আছে, এটা পাচ্ছি, যোগ করছি। তাহলে এই প্লাস আর এই মাইনাস আর এটা কেটে গেল, তাহলে হচ্ছে 2r সমান কত হবে 1/2 প্লাস 9/2, 1/2 প্লাস 9/2, এইটা হয়ে যাবে হচ্ছে নিচে 2, 1 প্লাস 9 থাকবে, 1 প্লাস 9/2 মানে হয়ে যাবে 10/2। তাহলে বড় আর মানে সমান কত হবে 10/2, এটা আছে 10/2 বাই এটা 10/2 মানে কত, এটা 5, তাই তো, এটা লিখে দিচ্ছি। তাহলে বড় আর সমান কত হবে 5/2, তাহলে 5/2 মানে কি 5/2 মানে আড়াই, মানে 2.5। এটাকে যদি করো তোমরা পাবে এটা হচ্ছে 2.5 আর এর মানটা। আর আর এর মানটা এবার 2.5 বেরিয়ে যাবে, ছোট আর এর মানটা এখানে আমরা বের করে ফেলি, তাই তো। তাহলে এই 1 নম্বর যে ইকুয়েশনটা এখানে বসাচ্ছি, তাহলে আর মাইনাস ছোট আর সমান 1/2 বা 2.5, এটা পেয়েছি 2.5, এক্ষেত্রে মাইনাস আর সমান 1/2 বা এখানে 2.5 মাইনাস 1/2 মানে ওদিকে যদি আমরা নিয়ে যাই 1/2টাকে সমান আর, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2.5 থেকে হাফ মানে কত, হাফ মানে হচ্ছে 0.5 অর্ধেক, তাহলে 2.5 থেকে 0.5 যদি আমরা বাদ দিই তাহলে এটা থাকছে 2। বোঝা গেল? তাহলে এটা হবে আর সমান 2। তাহলে বড় আর সমান আমরা পেয়ে গেলাম কত 2.5 আর ছোট আর 2। অতএব এটা কি চোঙের ফাঁপা চোঙের বহি ব্যাসার্ধ সমান 2.5 সেমি, অন্ত ব্যাসার্ধ সমান 2 সেমি। ঠিক আছে, ব্যাস এই দুটোই আমাদেরকে বের করতে বলেছে, তাহলে এই দুটোই হবে উত্তর। ঠিক আছে, 2 এর দাগের দেখো কি বলেছে, 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলেছে, 1 সেমি আর 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে আমরা কি করলাম, গলিয়ে 1 সেন্টিমিটার পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। তাহলে কি এই যে দুটো যে নিরেট গোলককে আমরা গলিয়েছি এর যে আয়তন, এই ফাঁপা গোলকটার 1 সেমি পুরু ফাঁপা গোলকের আয়তন, এই দুটো আয়তনকে সমান করতে হবে। যখনই তোমাদের এই গলানোর প্রশ্ন থাকবে যে যদি গলিয়ে একটা গোলককে গলিয়ে শঙ্কু বা চৌংকে গলিয়ে গোলক বা যে কোনো একটা কিছু বলা থাকে, তার মানে মনে রাখবে মাথায় এটা ঢুকিয়ে নাও যে তাদের আয়তন দুটা সমান। ঠিক আছে, তাহলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে যে 1 সেমি পুরু ফাঁপা গোলক আমরা বানালাম তার বাইরের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে 14 দাগের 2-এরটা দেখো পুরু, এই যে 1 সেমি পুরু, এটা 1 সেমি পুরু একটা দুটো নিরেট গোলককে আমরা গলালাম, মানে দুটো নিরেট গোলককে আমরা গলিয়ে কি করেছি 1 সেমি পুরু একটা ফাঁপা গোলক, এটা কিন্তু গোলক বৃত্ত নয়, পুরো গোলকে পরিণত করলাম। ধরে নিয়েছি ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ, মানে এখান থেকে এই সামনের যে দেওয়াল এই ভেতরের যে ব্যাসার্ধটা এটা বড় আর ধরেছি, আর 1 সেমি পুরু বলেছে, তাই তো, মানে তাহলে বহির ব্যাসার্ধ কত হবে, এই যে এখান থেকে এতটা আর
প্লাস এই যে একটা মানে বাইরের যে দেওয়াল পর্যন্ত, তাহলে আর প্লাস 1 হবে, তাহলে বহির ব্যাসার্ধ হবে আর প্লাস 1 সেন্টিমিটার। ফাঁপা গোলকের আয়তন তাহলে কত হবে, 4/3, দেখো এখানে ভেতরটা তো ফাঁপা, তাহলে আয়তন মানে কি, এই যে পুরো অংশটা যে জায়গা জুড়ে আছে সেটাই আয়তন, তাহলে 4/3 পাই এই পুরো বাইরের যে বহির ব্যাসার্ধ, যে এই যে বাইরের যে গোলকটা ধরো এইটা মাইনাস যে ভেতরে যে গোলকটা রয়েছে, এই দুটোকে আমরা কি করে যদি বাদ দিয়ে দিই, মানে বাইরের গোলক থেকে যদি আমরা ভেতরের গোলককে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি হয় টোটাল গোলকটা যে আয়তন সেটা পেয়ে যাবো, যেহেতু এটা ফাঁপা বলা আছে। তাহলে ফাঁপা গোলকের আয়তনটা কত পাচ্ছি, 4/3 পাই, দেখো এখানে বহির বড় আর প্লাস 1 আছে, তাহলে 4/3 পাই এইটার হোল কিউব মাইনাস 4/3 পাই এই যে অন্তর ব্যাসার্ধ যেটা আর কিউব, তাহলে বাইরের যে গোলক থেকে ভেতরের যে ফাঁপা অংশটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা চোঙটার ফাঁপা গোলকের আয়তনটা পেয়ে গেলাম। এবার 4/3 পাইটা যদি আমরা কমন নিই এই দুটো থেকে, তাহলে কত হবে, ভেতরে বড় আর প্লাস 1 এর হোল কিউব মাইনাস বড় আর কিউব, এটা থাকছে। আচ্ছা, এবার দেখো দুটি নিরেট গোলকের আয়তনের সমষ্টি, দুটি নিরেট গোলক কি বলেছে, একটার ব্যাসার্ধ বলেছে 1 আর একটার ব্যাসার্ধ বলেছে 6। নিরেট গোলকের আয়তন তো আমরা জানি, তাহলে 4/3 পাই একটা 1 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 6 কিউব। দেখো 4/3 পাই যদি এখানে আমরা কমন নিই তাহলে কত হবে, 1 কিউব প্লাস 6 কিউব, এটা হচ্ছে। এবার দেখো প্রশ্নানুসারে কি বলেছে, দেখো আয়তন দুটো সমান, যে পরে যে গোলকটা পেলাম ফাঁপা যে গোলক, ফাঁপা গোলকের আয়তন কত পেলাম, 4/3 পাই বড় আর প্লাস 1 এর হোল কিউব মাইনাস আর কিউব সমান 4/3 পাই, এই দুটো আয়তন সমান হবে। এবার আমরা এখান থেকে হিসাব করি, দেখো 4/3 পাই এগুলো আমরা কেটে দিলাম। এবার দেখো এটাকে আমরা কি করব, কিউবের সূত্রে ভাঙবো, তাহলে a প্লাস বি এর হোল কিউব, তাই তো, তাহলে a কিউব প্লাস কি 3a স্কোয়ার বি মানে 3r স্কোয়ার ইন্টু একটা আমি লিখছি না, প্লাস 3ab স্কোয়ার মানে 3 ইন্টু আর ইন্টু 1 স্কোয়ার, তাই তো 1 স্কোয়ার লিখছি না, 1 স্কোয়ার মানে তো 1, প্লাস 1 কিউব মানে কি 1, তাই তো, মাইনাস আর কিউব, তাহলে এটাকে আমরা সূত্রে ভাঙলাম a প্লাস বি এর হোল কিউব মানে কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বোঝা গেল। সূত্রটা যদি না মনে থাকে এটা লিখে নাও, মাইনাস আর কিউব সমান কত হবে, 1 কিউব মানে 1 আর 6 কিউব মানে 6 6 36 6 216, তাহলে হচ্ছে 1 প্লাস 216, এটা কত হবে 217 হবে, তাহলে 217, বোঝা গেল। এবার আর কিউব আর এই আর কিউব এটা কেটে দিলাম, তাহলে এখান থেকে কত হবে, দেখো 3r স্কোয়ার প্লাস 3r, এখানে প্লাস 1 মাইনাস 217, তাই তো 1 মাইনাস 217 সমান 0 নিয়ে চলে এসেছি, তাহলে বা এখানে কত হবে 3r স্কোয়ার প্লাস 3r, 1 থেকে 217 বাদ দিলে কত হয়, মাইনাস 216 হয় সমান 0। এবার দেখো এবার আমরা কি করব, পুরো জিনিসটা দেখো 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে আমরা যদি ভাগ করতে পারি একদম মিনিমাম নাম্বারে আমরা নিয়ে চলে আসবো, সুবিধা হবে। তাহলে 3 দিয়ে ভাগ করব, দেখো এটা আর স্কোয়ার প্লাস এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে আর মাইনাস, কি করে বুঝলাম এটা 3 দিয়ে ভাগ যাবে, দেখো যোগফল দেখো 6 1 7 8 9, টোটালটা 9 হচ্ছে, তাহলে কোন সংখ্যার গুলোর যদি সমষ্টি সেটা যদি 3 দিয়ে ভাগ যায়, মানে এখানে 9 হচ্ছে তো 3টার যোগফল, সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটাই বলবো যে পুরোটা 3 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। যদি এটা তো বলার কিছু নেই, তবুও তোমরা যদি কেউ না জেনে থাকো বলে দিলাম। তাহলে দেখো এটাকে কত হবে, 3 7 21 3 2 6, এটা 72 হয়ে যাবে, এটা সমান 0, তাহলে আর স্কোয়ার প্লাস আর মাইনাস 72 সমান 0, এটা একটা পেলাম, তাহলে এটাই আমি পরের এখানে লিখছি, ঠিক আছে, আর স্কোয়ার প্লাস আর মাইনাস 72 এটা সমান 0 পাচ্ছি। এবার এটাকে আমরা সমাধান করব, কি করে করব, দেখো 8 9 72 যদি আমরা উৎপাদক করি তাহলে মিডিল টার্মে করব, আর স্কোয়ার প্লাস 9r মাইনাস 8r, 8 9 72 মাইনাস 72 সমান 0, তাহলে বা এখানে আর কমন নিচ্ছি, আর প্লাস 9 মাইনাস 8 কমন নিলে আর প্লাস 9 সমান 0, বা এখান থেকে আসবে আর প্লাস 9 ইন্টু আর মাইনাস 8 সমান 0, বা এখান থেকে হয় আসবে একটা আর প্লাস 9, হয় আর প্লাস 9 0 হবে, নাহলে আর মাইনাস 8 0 হবে, তাই তো, তাহলে এখান থেকে আর হবে একটা মাইনাস 9, আর সমান হবে প্লাস 8। এবার দেখো আরটা কি, আরটা হচ্ছে বৃত্তের মানে ফাঁপা গোলকের অন্তর ব্যাসার্ধ ধরেছিলাম, মানে সেই যে ফাঁপা গোলকটা যদি আমরা আঁকি এখানে এইটা ধরেছিলাম আর এই পোর্শনটা, এবার আরটা কি কখনো মাইনাসে আসতে পারে, যে -5 -9 কখনোই হবে না, এটা সবসময় পজিটিভ হবে, তাহলে এটা অগ্রাহ্য, এটা আমরা নিতে পারবো না, বোঝা গেল। তাহলে আর সমান 8টাই আমরা নেবো, তাহলে এটা হচ্ছে আর সমান কত 8 সেন্টিমিটার। এবারে আমাদেরকে কি চেয়েছে দেখো, এবারে আমাদেরকে চেয়েছে চোঙটির বহির ব্যাসার্ধ যেটা চেয়েছে, ঠিক আছে, চোঙটির বলছি নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল চাইছে, তাহলে গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, গোলকটির বাইরের
বক্রতলের বাইরের বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, সমান কত হবে 4 পাই, দেখো আর স্কোয়ার, আর মানে কি বাইরের বক্রতল মানে আর, অন্তর ব্যাসার্ধ কত আর, তাহলে বহির ব্যাসার্ধ কত ধরেছিলাম আর প্লাস 1, এটা ছিল মানে আর প্লাস 1 সেন্টিমিটার, তাহলে আর প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা কিন্তু করবে এখানে, আর কিন্তু বহির ব্যাসার্ধ যেটা হবে সেটা নেবো আমরা, কেননা বাইরের বক্রতলের ক্ষেত্রফল বলেছি। তাহলে 4 পাই, দেখো আর এর মান কত 8, তাহলে এখানে আর প্লাস 1 কত হবে 9 হয়ে যাবে, 8 প্লাস 1 9, তাহলে 9 স্কোয়ার সমান 4 ইন্টু, এখানে বসিয়ে দিই 22 7 ইন্টু 9 9 81, মানে 9 ইন্টু 9, এটা রাখছি আমি এখানে। তাহলে এটা কত হবে, দেখো যদি এটাকে গুণ করো তোমরা তাহলে এটা আসবে 7128 বাই 7, ঠিক আছে। তাহলে এটাকেই আসবে তোমার 1018 পূর্ণ 2/7, এইটা আসবে বর্গ সেমি, ঠিক আছে, বা সেমি স্কোয়ার, ঠিক আছে, এইটা আসবে বর্গ সেমি। চোঙটির এই গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল আসবে 1018 পূর্ণ 2/7 বর্গ সেমি, এটাই হবে উত্তর, ঠিক আছে। এবার দেখো 3-এর অঙ্কটায় চলে যাচ্ছি। 3-এর দাগের কি বলেছে দেখো, 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকৃতি একটি পাত্র, 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বলেছে, ব্যাসার্ধ নয়, এখানটা ভালো করে পড়বে, 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে, একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল ওই পাত্রে ডোবা নয়, জলস্তর 1 সেন্টিমিটার উঠলে বলের ব্যাস কত, তাহলে বলের ব্যাস চাইছে। দেখো এক্ষেত্রে কি বলেছে দেখো, একটা 12 সেমি ব্যাস বিশিষ্ট একটা কি বলেছে, একটা চোঙ আছে, চোঙাকৃতি পাত্র আছে, সেখানে কিছু আংশিক জল রাখা রয়েছে, আংশিক জলপূর্ণ রয়েছে। এবার একটা ধাতুর বলকে, গোলাকৃতি বলকে যদি আমরা এখানে ডুবিয়ে দিই, পুরোপুরি ডুবিয়ে দিই, তাহলে কি হচ্ছে, জলের যে স্তরটা সেটা 1 সেমি উপরে উঠছে, দেখো জলস্তরটা সেটা 1 সেমি হচ্ছে উপরে উঠেছে, সেইটা আমি এখানে টানলাম। তাহলে এবার আমরা তাহলে বলতে পারি কি, এই যে গোলকের আয়তন সমান কি এই জলজ যে স্তরটা যেটা উঠেছে তার আয়তন, কেননা কি হয় দেখো, গোলাকার ধাতুর যে বলের আয়তন সমান কি বল দ্বারা অপসারিত জলের আয়তন, যেটা আমরা পড়েছি, তাই তো, মানে বল যেটা ডোবানোর ফলে বলের যে আয়তন সমান সে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন, তাই তো। এবার ধরে নিয়েছি, ধরি বলের ব্যাসার্ধ সমান ছোট আর সেন্টিমিটার, আর ধরি চোঙের ব্যাসার্ধ সমান কত বড় আর সমান কত, চোঙের ব্যাস দেওয়া আছে কিন্তু 12, তাহলে 12/2 সমান 6 সেন্টিমিটার ব্যাসার্ধ। জলস্তম্ভের উচ্চতা এইচ সমান কত, এটা 1 সেন্টিমিটার ধরে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো যেটা বললাম, ধাতুর বলের আয়তন, গোলাকার ধাতুর বলের আয়তন সমান বল দ্বারা অপসারিত জলের আয়তন। এবার দেখো ধাতুর বলের আয়তন কত, 4/3 পাই, ধাতুর বলের ব্যাসার্ধ ধরেছি ছোট আর কিউ, এটাই আমাদের বের করতে হবে, গোলাকার ধাতুর বলের ব্যাস বের করতে হবে, সমান কত চোঙের যে, দেখো এই আয়তনটা সমান কি, এই যে চোঙের এই পোর্শনের আয়তনটা, এই জলস্তম্ভের আয়তন মানে কি, এটা একটা চোঙ আকৃতি ধরে নিতে পারি, এটা এই একটা চোঙ, তাই তো, যার ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, মানে এখানে আর এর জায়গায় 6 বসাবো পরে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে কোনটা, এই হাইটটা নেবো, মানে এই যে এর যে আয়তনটা, এই গোলকের আয়তন সমান কি এই চোঙের ছোট্ট অংশের আয়তন, তাহলে পাই ইন্টু এই আর স্কোয়ার, চোঙের যে আর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে এই একটা, ব্যাপারটা বোঝা গেল, পাই আর স্কোয়ার এইচ, তাহলে সেটাই করেছি। দেখো এখানে 4/3 পাই আর কিউব সমান পাই ইন্টু চোঙের ব্যাসার্ধের হোল স্কোয়ার ইন্টু এইচ, তাহলে 4/3 এই পাই গুলো কেটে দিলাম, 4/3 আর কিউব সমান চোঙের ব্যাসার্ধ জানি 6 বসালাম, 6 হোল স্কোয়ার ইন্টু এই যে জল স্তম্ভ যেটা উঠেছে সেটা 1, ঠিক আছে, এটা বসালাম, তাহলে 4/3 আর কিউব সমান 6 এখানে 36, আর কিউব সমান 36 ইন্টু 4/3 আছে, এ পাশে গেলে 3/4 হয়ে যাবে, উল্টে যাবে, মানে 4/3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3/4টা গুণ হয়ে যাবে, তাহলে এখানে এবার কাটাকুটি করি, 4 9 36, 9 3 27, তাহলে আর সমান কত হবে, বা আর সমান 3 3 9 3 27, তাহলে আমরা নেবো 3, আর সমান 3, এটা হচ্ছে ব্যাসার্ধ বেরোলো, কিন্তু আমাদের চোঙের কি চাইছে, গোলকের ব্যাস চাইছে, এটা গোলকের কি বেরোলো, গোলকের ব্যাসার্ধ বেরোলো এটা, তাহলে গোলকের ব্যাস, অতএব নিরেট গোলকের ব্যাস সমান কত হবে, 2r সমান 2 ইন্টু 3 সমান 6 সেন্টিমিটার, তাহলে এটাই হবে উত্তর, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আজকে এতটাই থাক, ঠিক আছে। পরের হয়তো ক্লাসে এই যে আছে নিচের পরিসংখ্য বিভাজন তালিকা, এটা তো অনেক বড় হবে, সেটা হয়তো আমি নেক্সট ক্লাসে বা পরের ভিডিওগুলোতে আমি দিয়ে দেবো, বা পরের একটা হয়তো ভিডিও আমি করব, যেগুলো যে মডেল কোশ্চেনগুলো আছে 4-5টা মডেল কোশ্চেনের একসাথে যে পরিসংখ্যা বিভাজনের যে রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলি সেগুলো আমি দেবো।
আর একের মডেল কোশ্চেন পেপার একের মোটামুটি হয়ে গেল। এরপরে আমি দুইয়ের তো অলরেডি আমি 1, 2, 3, 4 করে দিয়েছি মডেল কোশ্চেন পেপার দুইয়ের, আর তার দীর্ঘ উত্তরধর্মী ভিডিও আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে, কমেন্ট থাকে বা ডাউট থাকে নিচে কমেন্ট করে জানাও।